আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কাল আইন সংশোধনের খসড়া উঠবে উপদেষ্টা পরিষদে। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না মন্তব্য তারেক রহমানের। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান। তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে সরকারের বৈঠক। বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে 7 কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত। আন্দোলন স্থগিত। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় কমনওয়েলথ। ইসি সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস। এবং ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়নের শক্তিশালী অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। অসম চুক্তি বাতিল চেয়ে রুল জারি। শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা বা নিষিদ্ধের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বিধান রেখে আইন সংশোধনের খসড়া তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি জানান, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুতই নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে নিজ দফতরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, সরকারের নমনীয়তাকে দুর্বল ভাবার সুযোগ নেই, প্রয়োজনে কঠোর তারা হবেন। ফজলে রাব্বি রিপোর্ট। দিন পূর্তি উপলক্ষে আপনাদের জানার অধিকার আছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের 100 দিনের কাজের বিবরণ তুলে ধরেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সারা দেশে বিগত সরকারের আমলে নিয়োগ দেওয়া আইন কর্মকর্তাদের সরিয়ে 4300 জনকে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসের 229 জন আইন কর্মকর্তাকে। এছাড়া দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংস্কার করা হচ্ছে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি ছেড়ে দেওয়া হচ্ছে ট্রাইব্যুনালের উপর। আদালতের সেই অথরিটি থাকবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে, কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। উপদেষ্টা বলেন, সরকার নমনীয় আচরণ করায় অনেক ক্ষেত্রে আন্দোলনকারীরা এর সুযোগ নিচ্ছেন। আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। এ সময় ডক্টর আসিফ নজরুল বলেন, বিদেশি গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অতি প্রয়োজনীয় সংস্কার কাজ শেষেই নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, মন্ত্রণালয় চালাতে তিনি প্রতিদিন গড়ে 12 ঘন্টার বেশি কাজ করছেন। এছাড়া তিনি কোনো অন্যায় করেননি বলেও দাবি করেন। সন্তুষ্ট না, 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার ছাড়া আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া জঞ্জাল থেকে কেউ দেশকে মুক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগের সরকারের জঞ্জাল অন্তর্বর্তী সরকারের কাঁধে চেপে বসেছে। বর্তমান সরকার ছাড়া এসব কেউ সরাতে পারবে না। সচিবালয়ের নিজ দফতরে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারা এমন সংস্কার করে যেতে চান যাতে পরবর্তীতে কেউ টাকা চুরি, অর্থ পাচার ও ব্যাংকের টাকা লুট করতে ভয় পায়। কোনো ব্যাংক বন্ধ করা হবে না জানিয়ে সালেউদ্দিন বলেন, কিছু ব্যাংক দুর্বল রয়েছে, তবে গ্রাহকরা টাকা পাবে না, তা গ্রহণযোগ্য নয়। আর্থিক খাতের বিপদের দৃষ্টিতে যেমন আমি বলি যে আমাদের এডিপিটা আমরা অলরেডি দেখছি কোন কোন এডিপি রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে নেওয়া হয়েছে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণকে নিয়ে প্রতিহত করতে হবে। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনমনে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। রিপোর্ট মইনুল হাসানের।
ভবিষ্যতের রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের যোগ্য করে গড়ে তুলতে দীর্ঘদিন পর বড় পরিসরে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদ্বোধনী দিনে ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রায় ৬০০ নেতা অংশ নেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণে অংশ নেয়া নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি দলের পরিকল্পনার কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। সংস্কার ইস্যুতে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছে। যখন কেউ এই বিষয়ে কথাই বলেনি, চিন্তাই করেনি, সেই সময়ে বিএনপি দেশের সামনে, দেশের মানুষের সামনে ২৭ দফা, পরবর্তীতে ৩১ দফা উপস্থাপন করেছে। অর্থাৎ বিএনপির যে চিন্তা দেশকে নিয়ে, দেশের ভালো কিছু নিয়ে, বিএনপির যে চিন্তা দেশের মানুষের ভালো কিছু করার জন্য, এই ৩১ দফাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। দেশ স্বৈরশাসন মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের আরো বেশি জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য, এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, জনদুর্ভোগের কথা স্মরণ করিয়ে দিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র, তারা তো এই সুযোগগুলোই নেবে, সে নেওয়া শুরু করেছে। কথা নাই, বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। দেশ কঠিন সময় পার করছে জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের ১৪ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় পর্যন্ত আন্দোলন স্থগিত রেখেছে শিক্ষার্থীরা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা ক্লোজ ডাউন কর্মসূচি পালন করে ক্যাম্পাসে। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর। কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকে কলেজের পাঠদান সহ সকল একাডেমিক কার্যক্রম। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এই কলেজকে পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে তিতুমীর বিশ্ববিদ্যালয় হোক, এবং যদি কলেজ প্রশাসনের কাছ থেকে আমরা পজিটিভ নিউজ চাই। আমাদের এই যৌক্তিক আন্দোলন হচ্ছে মূলত আমাদের যে ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, সেই কলেজ ক্যাম্পাসকে আমরা ভার্সিটি হিসেবে দেখতে চাই। দেখা গেছে যে এখন আমাদের অনেকের কলেজের ক্যাম্পাসের ব্যানার ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালাইতেছে আমাদের বদনাম করার জন্য। শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার কারণে বছরে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে তাদের। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বের হয়ে আমরা স্বাধীন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হতে চাই। আমি মনে করি সরকার বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের সাথে একমত হওয়া উচিত। আসলে দেখেন, দাবি আমাদের টাকার মেশিন মনে করে, তো সেই জায়গাতে আসলে সাধারণ শিক্ষার্থীরা দাবির সাথে আসলে থাকতে চান। অধিপতিতে আপনারা দেখতেন যে তিতুমীরের পাশাপাশি কিন্তু বাকি যে 6 কলেজ আছে তারা কিন্তু অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করতেছে। এদিকে সোমবার একই দাবিতে 2 দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় কমনওয়েলথ। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে সংস্কার সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল এমন প্রত্যাশা জানান। এই সময় কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বাংলাদেশের নির্বাচনে কমনওয়েলথ সহায়তা করতে আগ্রহী।
রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কার কমিশনের সাথে বৈঠক করে কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে নির্বাচন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশের নির্বাচনে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। তারা চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী এবং আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। কমনওয়েলথের সহকারী মহাসচিব জানান, সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। 56 countries are always yearning and looking for free, fair and transparent elections. I think that's the lesson. That's where we can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people. সংস্কার শেষে সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে এদেশের জনগণের মতামত প্রতিফলিত হবে, এমনটাই প্রত্যাশা সংস্থাটির। থ্যাংক ইউ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ কেনার সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে চুক্তি সম্পাদনে যথাযথ প্রক্রিয়া মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আরেকটি কমিটি করতে বলেছে উচ্চ আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। অসম এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আদানি গ্রুপ নিয়ে খোদ ভারতেই রয়েছে ব্যাপক বিতর্ক। বিজেপি সরকার আদানি গ্রুপকে একচেটিয়া বাণিজ্যিক সুবিধা দিচ্ছে এমন অভিযোগও বেশ পুরনো। 2017 সালের 5 নভেম্বর আদানি লিমিটেডের সাথে চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এই চুক্তিতে দাম নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে। সমালোচনা ছিল চুক্তির ধরন নিয়েও, যেখানে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানি করতে প্রতি ইউনিট 5.5 পয়সা এবং ভারতের অন্যান্য বেসরকারি খাত থেকে 8.50 পয়সা করে পড়ে, সেখানে ভারতের আদানির কাছ থেকে প্রতি ইউনিট খরচ 14 টাকার উপরে। নেপাল থেকেও বিদ্যুৎ কিনতে খরচ হয় প্রতি ইউনিট 8 টাকা। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদানির সাথে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা ও বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। মঙ্গলবার রিটের প্রাথমিক শুনানি শেষে রুল সহ আদেশ দেন হাইকোর্ট। যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন। সাথে সাথে 3টা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন এবং একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন, হাই পাওয়ার্ড কমিটি, যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। এই চুক্তির যে প্রসেসটা আছে, এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছে। শুনানিতে হাইকোর্ট বলেন, যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ দেখতে হবে, প্রতিবেশীর সাথেও রাখতে হবে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক। প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। আদালত বলেছেন, দেশ হলো সবার আগে, দেশ থাকলে আমরা সবাই আছি। পরবর্তী আদেশের জন্য আগামী বছরের 25 ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কাজ শুরুর 5 বছরও শেষ হয়নি খাগড়াছড়ির 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ। ঠিকাদার প্রতিষ্ঠান ও সরকারি সংস্কারের গাফিলতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে নির্মাণ কাজে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 1977 সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ির স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রামগড় গানিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসায় রয়েছেন 1100-র বেশি শিক্ষার্থী।
শ্রেণীকক্ষের প্রয়োজন থাকায় মাদ্রাসাটির টিন শেড স্থাপনা ভেঙে 2020 সালে 4তলা ভবন নির্মাণ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কথা ছিল 2 বছরের মধ্যে শেষ হবে এর নির্মাণ, কিন্তু 5 বছরেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটি মং কনস্ট্রাকশন। অভিযোগ রয়েছে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের। কংক্রিট আনে 2 নম্বর, তারপরে একবার রড কতগুলো আনি ফেলে রাখে, জাং ধরে যায়, তারপরে বহুত চারিদিক থেকে কথাবার্তার পরে সে কিছুদিন কাজ করে। ক্লাসে বসতে একসাথে কষ্ট হয়, সবাই মিলে বসা তো সম্ভব না। পরীক্ষা চলাকালীন ছাত্রী একসাথে আমরা পরীক্ষাগুলো নিতে পারি না, 1 ক্লাস 2 ক্লাস করে আমরা পরীক্ষা নিতেছি। এছাড়া জেলার দীঘিনালায় পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়টির ভবন নির্মাণ কাজের একই চিত্র। 2019 সালে এর নির্মাণ শুরু হলেও শেষ হয়েছে মাত্র 60 ভাগ। আমাদের এই বিল্ডিংটা হওয়ার আগে এখানে একটা টিন শেড ঘর ছিল, ওখানে আমরা ক্লাস করতাম। এখন এই বিল্ডিংটা বানানো হবে বলছে, তখন আমাদের এই ঘরটা ভেঙে ফেলা হয়েছে। তো আমাদের কষ্ট হচ্ছে, সায়েন্স আর্টস কমার্স গ্রুপের ক্লাস ভালোভাবে নিতে পারছি না, ধর্মীয় ক্লাসটা ভালোভাবে হচ্ছে না। খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা জানান, ঠিকাদারের কাজ নিয়ে গাফলতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তো এই কাজ আমরা শেষ করার জন্য বিভিন্নভাবে তাগাদা দিচ্ছি, লিখিত, মৌখিক, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন, তো ওনাদেরকেও জানিয়েছি বিষয়টা যে দ্রুত কাজটা শেষ করার জন্য। স্থানীয়দের অভিযোগ রয়েছে এরই মধ্যে বেশিরভাগ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে বারবার চেষ্টা করেও প্রতিষ্ঠানটির কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটি আয়োজিত 4র্থ আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিএসই বিভাগ এবং রানার্স আপ মার্কেটিং বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিতর্ক প্রতিযোগিতার স্পিকার হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন তুষার। গেল 6 নভেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একটি বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ও প্রশিক্ষক ছিলেন বুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি মমিন তাজওয়ার মতিন এবং উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। এরই ধারাবাহিকতায় 12টি দলের অংশগ্রহণে 16 নভেম্বর অনুষ্ঠিত হয় ট্যাব রাউন্ড এবং সেমিফাইনাল পর্ব। দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি একেএম জহিরুল হক। আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের 96 এর 4 অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা। রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন ধরে বিচার কাজ থেকে বিরত ছিলেন তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত 24 সেনার দেহাবশেষ কুমিল্লার ময়নামতি থেকে ফিরিয়ে নিচ্ছে জাপান। এর মধ্যে সমাধি খনন ও যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে 7 সদস্যের বিশেষজ্ঞ দল। দলনেতা ইনোওয়ে হাসুয়েকি জানান, ময়নামতি ওয়ার সিমেট্রিতে 13টি দেশে 737 সেনার মধ্যে জাপানের 24 জন আছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া গেছে। এসব দেহাবশেষ স্মৃতিচিহ্ন হিসেবে জাপানে নিয়ে যাওয়া হবে। এগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে, পৌঁছে দেওয়া হবে পরিবারের কাছে। ডাক বাক্স, গ্রামোফোন, পালকি, এক কাঠের নৌকা কিংবা ঢেকি, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এমন 2000-এরও বেশি প্রাত্যহিক ব্যবহারের জিনিসপত্রের সংগ্রহশালা গড়ে তুলেছেন কুমিল্লার এক স্কুল শিক্ষক। ব্যক্তিগত সংগ্রহকে তিনি রূপ দিয়েছেন জাদুঘরে। দেশ বিদেশে ঘুরে সংগ্রহ করা এসব ঐতিহ্যবাহী উপকরণ দেখতে প্রতিদিন কুমিল্লা নগরের শিশু পার্কে আসেন অসংখ্য দর্শনার্থী। জীবনের প্রথম এসব জিনিসপত্র চোখে দেখে আত্মহারা নতুন প্রজন্মের তরুণ তরুণীরাও। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন তামান্না জেনিফার। স্কুল শিক্ষক নাজমুল আবেদিন 38 বছর ধরে দেশ বিদেশের নানা এলাকা থেকে সংগ্রহ করেছেন দুর্লভ, দুষ্প্রাপ্য ও বিলুপ্ত 5 শতাধিক জিনিস। সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিতে গড়ে তুলেছেন জাদুঘর।
তার জাদুঘরে রয়েছে তৈজসপত্র, পুরনো 250টি নানান মডেলের তালা, টেপ রেকর্ডার, হাতি, উট ও মহিষের শিং, লাঙল, জোয়াল, মাছ ধরার চাই সহ 5 শতাধিক হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী উপকরণ। প্রতিদিন অসংখ্য মানুষ এই জাদুঘরে আসেন, অভিভূত হন সংগ্রহ দেখে। ভালো লাগলো, যেগুলো আমরা আগে কখনো দেখি নাই, এখানে আসে দেখতে পারতেছি। অনেক শিক্ষণীয় জিনিস আছে, যা প্রথম অনেক কিছু এখানে আছে যেগুলো প্রথম তৈরি হয়েছিল। আমার জীবনের প্রথম বায়োস্কোপ দেখলাম, এই যে তারপরে কঙ্কাল দেখলাম। আমি চাই সবাই আসুক, দেখুক, মানে উপভোগ করুক এই জিনিসটাকে। 2021 সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের সহায়তায় নগরীর শিশু পার্কে জাদুঘরটি স্থাপন করা হয়। আমি যখন ক্লাস 8ম শ্রেণীতে পড়ি তখন থেকেই এই পুরাতন জিনিস আমার দাদার আমলের, আমার নানা নানির আমলের, তারা যেসব জিনিস ব্যবহার করতো ওইসব জিনিস আমি সংগ্রহ করে রাখতাম। মূল উদ্দেশ্য হলো আসলে শিশু কিশোরদের, নতুন প্রজন্মকে সাথে পুরাতন প্রজন্ম, অতীত প্রজন্মের সাথে মিল বন্ধন তৈরি করার জন্য, তারা যাতে চিনে জিনিসগুলা কি, অতীত কেমন ছিল। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে জাদুঘর। তবে যে পরিমাণ সংগ্রহ রয়েছে তার স্থান সংকুলান হচ্ছে না, তাই পরিসর বাড়ানোর তাগিদ এই সংগ্রাহকের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। আবারও মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গত ম্যাচে ভেনেজুয়েলার সাথে 1-1 গোলে ড্র করেছিল ব্রাজিল। তবে প্যারাগুয়ের কাছে 2-1 ব্যবধানে হেরেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সম্প্রতি নিজেদের শেষ 5 ম্যাচের 3 ম্যাচে জয় পায়নি লিওনেল মেসিরা। ফলে পেরুর বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। বুধবার বাংলাদেশ সময় ভোর 6টায় বুয়েন্স আইরেসে পেরুর বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এদিকে অন্য ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ বিশ্বকাপের পেন্টাজয়ী ব্রাজিল। সালভাদোরের ফন্টে নোভা অ্যারেনায় সকাল 7:30টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কাল আইন সংশোধনের খসড়া উঠবে উপদেষ্টা পরিষদে। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না, মন্তব্য তারেক রহমানের। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান। তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে সরকারের বৈঠক। বিশ্ববিদ্যালয়ে করা সম্ভাব্যতা যাচাইয়ের 7 কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত, আন্দোলন স্থগিত। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় কমনওয়েলথ। ইসি সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস। এবং ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়ন শক্তিশালী অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। অসম চুক্তি বাতিল চেয়ে রুল জারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।